দেখিছেন মাদার কুত্তার বাচ্চা তোর পুটির মধ্যে তারাবাতি ঢুকায় তোর মাম্মা হাসিনার কাছে পাঠিয়ে দেবো বান্দির বাচ্চা হারাম জাদা এ জাউরা শোন এ দাঁড়ান দাঁড়ান এটা সাহেব ওক বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি স্ক্রিনে রাখেন দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শৈলে এই যাই হোক গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি একাডেমিক আলাপেতে আসি কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে আর কিছু করেন না কিন্তু খালি রাজনীতি এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না। অনেকে কইবেন মির্জা ফখরুলকে আনার চাইতে কম বুঝে, বিএনপির এত নেতা কি কম বুঝে, আপনি সব বুঝে বসে আছেন সব জানতা, আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম? সিসি আমার চেয়ে বুদ্ধি কেন কম হবে, ওনাদের বুদ্ধি বেশি, নলেজ বড় 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 নলেজ। হ্যাঁ হ্যাঁ জানেন না নলেজের বড় গল্প জানেন না? আচ্ছা শোনেন, হ্যাঁ এটা শফিক রেহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন। আসেন এবার বড় নলেজের গল্প শুনি। তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়া। হ্যাঁ তো বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে কি না যিনি কয়। তো ঘটক কইছে পোলা ভালো, বংশও ভালো, চাকরি করে, দেখতে শুনতে ভালো, রুচিবান, শিক্ষিত। হ্যাঁ তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম, তো পোলার নলেজ কেঙ্কা? তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে, গোসল করার সময় তাই দেখেছি আমি, তাই উনাদের নলেজ বড় আছে, এত বড় নলেজ কিন্তু আক্কেল কম। আমি যদি বিএনপি করলামই নি তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি, রাষ্ট্রপতির? রাষ্ট্রপতির না, প্রাইম মিনিস্টারের? তাও না। তাহলে কার বেশি বুঝে? ওরা কার বেশি ক্ষমতা বুঝে না। বাংলাদেশে বারবার ফ্যাসিজম তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ আর পার্টি, সেই একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের এক্সিকিউটিভ ব্যবস্থার কর্ণধারার সর্বেসর্বা হয়ে ওঠে। যদি এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ, নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে তাহলে এটাই ফ্যাসিজম। এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর রকমেরভাবে ব্যাকফায়ার করছে। কোথায় কোথায় করছে শুনবেন? ইউরোপেই এটা ডিজাস্টার করছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে বিভিন্ন দেশে এই যে রাজতন্ত্রের পতন হয়, রিপাবলিক হয়, যেখানেই এই ব্যবস্থা সংবিধানে ঢুকানো হয়েছে সেখানেই ভয়ঙ্করভাবে ফ্যাসিজমের উত্থান হয়েছে। আমি একটা আলোচনায় করছিলাম পার্লামেন্টারি ব্যবস্থা সেখানেই কাজ করে যেখানে একজন রাজা আছে, কিং আছে। জার্মানি, ইতালি, স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে, তাও আমেরিকান সৈন্য গ্যারিসন থাকার কারণে। তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি, রোমানিয়ার ডিজাস্টার করছে। ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সে ততই বছর অবস্থা ছিল, টালমাটাল অবস্থা ছিল। ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে 1870 থেকে 1940 পর্যন্ত, এই 70 বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন? শুনবেন, 101 বার। গড়ে 8 মাসে একটা নতুন সরকার আসতো। এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক 1946 থেকে 1958, এই 12 বছরে কয়টা সরকার আসছে জানেন? 21টা সরকার আসছে। এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে 1958 সালে চার্লস দ্য গল ফ্রান্সের নতুন সংবিধান রচনা করে এবং ফ্রান্সে প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা রূপান্তরিত হয়। এখন কিন্তু এটা পঞ্চম ফ্রেঞ্চ রিপাবলিক। একটা রাষ্ট্রে যদি এক্সিকিউটিভ আর আইনসভা একই নির্বাচন দিয়ে নির্বাচিত হয় তাহলে সেটা ইউরোপে যেখানে ইনস্টিটিউশন অনেক স্ট্রং সেখানেই ভয়াবহ ডিজাস্টার করে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ তো একটা ডিজাস্টার করবেই, এটাই স্বাভাবিক। আপনারা বসে বসে চায় চায় দেখবেন, আপনারা তো জানেন, আমার তো কিছু সামান্য হইলে একটু ধারণা আছে, তাই না? আমার সাথে আলাপ করেছে, করেনি, আলাপ করবে না আমার সাথে, কারণ জানে আমার সাথে আলাপ করতে আসলে 5 মিনিট টিকবে না এগুলো। এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে। দেশে এক্সিকিউটিভদের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে। রাষ্ট্রপতি নিজেই এক্সিকিউটিভ, ডে টু ডে প্রশাসন আর পলিসি নির্ধারণ করবে। এর জন্য উনি একটা ক্যাবিনেট নিয়োগ দেবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্য। সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে, কোনো প্রধানমন্ত্রী থাকবে না। রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর বা 5 বছর হবে, কিন্তু এক্সিকিউটিভ হিসেবে রাষ্ট্রপতি কোনো আইন বানাইতে পারবে না এবং উনার সমস্ত অর্ডার, সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে। রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করে আইনসভার কাজ নিজে করতে পারবে না। রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ চালাইতে পারবে। দেশে কোনো আইনের দরকার হলে, আইন বাতিল করতে হলে আইনসভার মিটিং ডাকতে হবে এবং সেখানে কেবলমাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়া কোনো সিদ্ধান্তে আসবে। এই সংসদের সদস্যরা সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে
নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে, তখন কেবল দেশে ফ্যাসিজমের উত্থান ঠেকানো যাবে। দেশের বাজেট আইনসভা পাশ করবে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে যেই বাজেট দিবে, রাষ্ট্রপতি সেই বাজেট দিয়ে ওই অর্থ বছরের ব্যয়ভার বহন করবে। এখন সরকার বা এক্সিকিউটিভ চাইলে বা প্রাইম মিনিস্টার চাইলে যে কোনো মানুষের উপরে চাপাই দিতে পারে কর, কারণ এক্সিকিউটিভ আর আইনসভা একই জিনিস। তো রাষ্ট্রের দুইটা বিভাগ যদি একই হয় তাহলে এটাই তো ফ্যাসিজম আর স্বৈরাচার। এই সমস্ত সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না, আমি এটা বুঝি না। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলেই কর বাড়াইতে বা কমাইতে পারবে না, এবং ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যস্ত থাকবে। কিন্তু প্রাইম মিনিস্টার হাসিনা পারে। আইনসভার কাজ হবে আইন নিয়ে। রাষ্ট্রপতির মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে, মিড টার্মের মতো, যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতির টার্মের মাঝখানে। এই জন্যেই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে 2 থেকে 2.5 বছরের মতো। সংবিধানে কোনো 70 অনুচ্ছেদ থাকবে না, কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট, আইনসভায় দল বদল কইরা অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায় দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপরে ভিত্তি কইরা কোনো বিলে ভোট দিবে। সুপ্পোজ এরকম হাসিনা কদমবুসি করতো, সেটা আর হবে না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন। জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে হারায় নির্বাচিত হয়েছিলেন। সংসদ নির্বাচন আলাদাভাবে হয়। রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন্ড জুরিসডিকশন, এটাই একমাত্র বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকানোর উপায়। এইসব প্রথম আলোর সুশীল প্রগতিশীলদের হাতুড়ে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায়। এটা যে কোনো মহল্লে বন্ধ করতে হবে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রপতি খালি সংসদে পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে, যেখানে কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না, একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরতরে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে। আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছি যেখানে আর একটা বার ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল। আমরা আর সময় দিতে পারি না সেই সব তথাকথিত সংস্কারকদেরকে, যারা শতবার ব্যর্থ হয়েছে তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপাই দিতে চায়। না, এবার আর হবে না। এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না, জনগণের হাতে থাকা আইনের মালিকানা। জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে, তখন তার সংস্কার না, প্রয়োজন হয় রূপান্তরের। আমরা চাই না আরেকটা হাসিনা, আরেকটা বাকশাল, আরেকটা মুজিব, আরেকটা 72-এর ক্লোন রাষ্ট্র। আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা, নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে। প্রভু না, হবে পর্যালোচক, যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ, কোনো নেতার পদচুম্বনের জায়গা না। প্রিয় দেশবাসী, এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয়। প্রশ্ন একটাই, আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন, না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন? আসেন সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি। এবার আর সংস্কার না, রূপান্তর চাই। এই রূপান্তরেই মুক্তি, এই মুক্তিতেই নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আনতে হবে সবাই মিলে আবার একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।